প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চেস্ট ডিসকমফোর্ট। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছে এই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এম.এ. মান্নান 1956 সালে জুন মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে যুক্তরাজ্য থেকে উচ্চতর এমআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যেটি এইমাত্র বললাম আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, চেস্ট ডিসকমফোর্ট, এটি স্যার আসলে কি? এটি বলতে কি বোঝানো হয় সেটি স্যার একটু বুঝিয়ে বলেন প্রথমে। চেস্ট ডিসকমফোর্ট অথবা কোন একটা লোক কোন একটা ডাক্তারের কাছে যেতে পারে এমন করে আর কি, যে আমার বুকটা জানি কেমন লাগছে, তখন ডেফিনেটলি আমরা জিজ্ঞেস করতে কেমন লাগছে আর কি, আপনি ভাষায় বলেন, তখন সে হয়তো বলতে পারে সে আমার বুকটা চেপে আছে, বুকটা ধরে আছে, অথবা আমার বুকটা ব্যথা করছে। সাধারণত এই কথাগুলো বললেই আমরা মনে করি তার চেস্টের ভিতরে কোনো একটা অসুখ হয়েছে, এবং সেইভাবে আমরা তখন তার কারণগুলো খুঁজতে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তাদেরকে। তাহলে এই যে বলছিলেন যে কারণগুলো খুঁজতে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, তার মানে কিছু কারণ রয়েছে যার কারণে এই অস্বস্তি বা এই ডিসকমফোর্ট ফিলিংটা আসে। কি কি সাধারণত কারণ হতে পারে স্যার? এখানে প্রথমে কোন একটা রোগী যখন এরকম কথা বলে তখন তার হিস্ট্রিটা আমরা নিতে চেষ্টা করি আর কি। অনসেট কখন হয়েছে, কি করছিলেন, কোনো স্টেনিয়াস কাজ করতেছিলেন না শুয়েছিলেন, আপনার সাথে আরও কোনো অসুখ আছে কিনা, যেমন ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, আপনার শ্বাসকষ্ট আছে কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করলে তার বুঝতে পারে আর কি যে তার কোন দিকে তার চেস্ট ডিসকমফোর্টটা হতে পারে। কেননা চেস্টের মধ্যে আমাদের হার্ট আছে, লাংসও আছে আর কি। অনসেট দিয়ে অনেক সময় বুঝতে পারে আর কি। যেমন একটা রোগীর হয়তো ডায়াবেটিস আছে, সে বললো আমি সকালে কাজ করতেছিলাম, ঠান্ডাতে কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার বুকটা কোনো চেপে ধরছে, তার থেকে আর যাচ্ছে না, তখন আমি অ্যালার্ট হয়ে যাব যে খুব সম্ভব এটা তার হার্ট অরিজিন হবে আর কি। আচ্ছা। অথবা কোন একটা লোক হয়তো একজনকে মরতে দেখেছে, সে ভালোই ছিল আর কি, হঠাৎ করে তার কথাটা মনে পড়ার পরে সে বুকটা যেন কেমন ফিল করছে। দেখা গেলো সে ইয়াং পেশেন্ট, তাকে দেখে মনে হচ্ছে খুব অ্যাংশাস, কিন্তু তার অন্য কোনো রকম মানে কম্প্রেশন, মানে যেটাকে বলে বুক চাপা অথবা এরকম কোনো কমপ্লেন নাই, তখন আমরা তাকে সাধারণভাবে মনে করবো এটা সাধারণ, মানে তার অ্যাংজাইটি থেকে আসছে, উদ্বিগ্ন হওয়া থেকে বা একটা ঘটনার উপর ডিপেন্ড করে হয়েছে। এই ক্ষেত্রে তাকে আর আমরা আমাদের যে ইম্পর্টেন্স দিয়ে যেটা নেওয়া আর কি, সেই হিসাবে তাকে আমরা নেব না। আচ্ছা, একটা কথা বলে রাখি, চেস্ট ডিসকমফোর্ট এটা খুব কম করে হলে পরে, মিনিমাম যদি হয় আর কি, যেগুলো লাইফ থ্রেটনিং হয়, যদি মিস হয় তাহলে ডিভাস্টেটিং, তার মানে মৃত্যুর ব্যাপার, মানে এ থেকে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। আবার খুব সাধারণ কারণেও হতে পারে। সাধারণ কারণে যদি তাদেরকে ধরতে না পারি তাহলে আননেসেসারি তার অনেক পরীক্ষা নিরীক্ষা করা হবে, যেটা তার জন্য বার্ডেন হবে এবং তার জন্য ক্ষতি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু সেটি আবার অনেক সময় বোঝা যাচ্ছে না, দেখেই সাধারণত মৃত্যুর ঝুঁকিটার দিকে পড়ছে। এই জন্যই মানে চেস্ট ডিসকমফোর্ট যখনই আসবে তখন তার ডিটেল হিস্ট্রিটা নেওয়া, তার সাথে কিছু এক্সামিন করা, এরপরে নির্ভর করবে যে আমি এই রোগীটার ফার্দার কি কি করব, আচ্ছা, অথবা আমি এই রোগীকে কি অ্যাডভাইস করব। তার মানে স্যার অনেকটা দায়িত্ব বর্তায় হচ্ছে যারা ডিউটি ডক্টর আছেন বা যার কাছে একজন রোগী তার এই চেস্ট ডিসকমফোর্ট বা এই যে বুকে ব্যথা বা বুকে অস্বস্তি ভাব এই বিষয়টা নিয়ে যখন যাচ্ছেন একজন ডাক্তারের কাছে, তখন তার উপর কিন্তু অনেকটা দায়িত্ব বর্তায় যে সে কোথায় পাঠাবে তাকে। শুধু তাই না, মানে দায়িত্ব বর্তালো ডক্টর কাছে আসার পরে আর কি, কিন্তু বাড়িতেও যদি মানে উনি থাকেন, ওনার নিজের উপরে কিছু দায়িত্ব আছে। যদি উনি মনে করেন যে আমার খুব ভালো লাগছে না, আমি ঘেমে যাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি, এরকম তো কখনো ছিলাম না, হয়তো সে তার ওয়াইফকে অথবা তার অন্য কাউকে বললো আর কি, তখন তাদেরও দায়িত্ব হচ্ছে একে স্পেসিফিক্যালি একটা বড় একটা হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে চেস্ট ডিসকমফোর্ট দিতে হয়। আচ্ছা স্যার, কি কারণে এই বুকের ব্যথা বা বুকে অস্বস্তি ভাব, ডিসকমফোর্ট ফিলিংটা আসছে সেটি বোঝার কি উপায় রয়েছে স্যার? স্পেসিফিক করে যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য বলে দেন। এটা একটা বয়সের একটা ফ্যাক্টর রয়ে গেছে। সাধারণত পুরুষ মানুষ এবং একটু বয়সী যারা, তাদের এই ডিসকমফোর্টটাকে ইম্পর্টেন্স করে নিতে হবে। এর সাথে যদি তার কোমরবিডিটি থাকে, যেমন তার ডায়াবেটিস আছে, তার ব্লাড প্রেশার আছে, তার ফ্যামিলিতে আরও হিস্ট্রি আছে, তার কোলেস্টেরলের পরিমাণ বেশি আছে, সে স্মোক করে, এরকম যদি তার বেশ কিছু রিস্ক ফ্যাক্টর থাকে,
এই ক্ষেত্রে যদি কখনো তার চেস্ট ডিসকমফর্ট হয়, চেস্ট পেইন হয়, অথবা তার শ্বাসকষ্ট এরকম হঠাৎ করে যদি হয় আর কি, এবং সে যদি মনে করে যেটা আমার বেশ কিছুক্ষণ থেকে হচ্ছে কিন্তু যাচ্ছে না কেন, হ্যাঁ, তখনই তার মনে করতে হবে আর কি আমাকে ডক্টরের কাছে যাওয়া উচিত। আচ্ছা, অনেক সময় স্যার দেখা যায় যে একটি আবদ্ধ ঘরে হয়তো বসে আছেন, হঠাৎ করে বুকে এই যে চেস্ট টাইটনেস যেটা, এইটি কিন্তু চলে আসতে পারে। হঠাৎ করে মনে হচ্ছে বুকে চাপ চেপে বসেছে কিছু একটা। এই সময়টাতেও কি স্যার ডাক্তার কাছে যাওয়া উচিত, নাকি প্রাথমিকভাবে কিছু করণীয় আছে সেক্ষেত্রে? সাথে যদি তার কোমরবিড থাকে এবং তার যদি কোনো এক্সারশন হয় তখন তো অবশ্যই যাওয়া উচিত। কিন্তু যদি সে রেস্টে আছে, সাধারণত তার কোমরবিডি এগুলো কোনো কিছু নেই, হয়তো সে বাথরুমের মধ্যে আটকে গেছে অথবা এরকম কোনো বদ্ধ ঘরে আছে, তখন তার এরকম ফিল করতে পারে। কিন্তু সে যদি দেখছে যে তার কোনো সোয়েটিং হচ্ছে না, কোনো ভমিটিং হচ্ছে না, সিস্টেমিক যে কারণগুলো সেগুলো হচ্ছে না, সে মানে ওরকম ফিল করছে না, তাহলে সে ওয়েট করতে পারে আর কি। কিন্তু তার যদি এই জিনিসগুলো থাকে এবং তার রিস্ক ফ্যাক্টর যেগুলো বললাম এগুলো থাকে, তাহলে আমার মনে হয় তার দেরি করা উচিত না। এই জন্য অল্প হলে পরেও, যদিও আমাদের 100টা প্যাসেঞ্জের চেস্ট ডিসকমফর্ট আছে, 60%কে আমরা তার ইনভেস্টিগেশন করে তাকে এক্সক্লুড করে তারপরে বাড়িতে পাঠাবো। এই 60%-এর 25% হার্ট কজ, এবং এটা অ্যাডমিশন এবং মানে যেটা, এবং খুব সম্ভব এদেরকে আমরা আইসিইউতে ভর্তি করি। এর মধ্যে 10% আছে লাইফ থ্রেটেনিং। মানে তার মানে আসলে এটিকে খুব ছোট করে দেখা নেই। আচ্ছা, তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন যাচ্ছে আপনাদের কাছে, কি করেন আপনারা, আপনাদের ম্যানেজমেন্ট আপনারা কি করেন? আমার কাছে যখন একটা পেশেন্ট আসবে আর কি, আমি যদি ইমার্জেন্সিতে কল পাই, স্যার আমার একটা পেশেন্ট আসছে, আমাদের ইমার্জেন্সি জুনিয়র ডক্টরাই থাকে, তখন যখনই শুনি চেস্ট ডিসকমফর্ট, আমি সে লাভ দিয়ে উঠবো। আমি কোনো কাজ করবো না, আমি ডাইরেক্ট রুগীর কাছে আগে যাব, গিয়ে আগে তাকে নিজের থেকে দেবো, কারণ আমি জুনিয়র ডক্টররা ভুল করতে পারে একটা। সুতরাং আমি প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে রুগীটাকে হিস্ট্রি নেওয়ার পরে এক্সামিন করে দেখি। এক্সামিন করার মধ্যে আমার ভাইটাল যেগুলো আর কি পাস ব্লাড প্রেশার, সেগুলো দেখি, তার বুকটা এক্সামিন করে দেখি, তার বেজাল ক্রিপিটেশন আছে কিনা, হার্ট এক্সট্রা কোনো সাউন্ড আছে কিনা, মারমার পাচ্ছে কিনা, এবং তার সোয়েটিং হয়েছে কিনা। এবং ইন দ্য মিন টাইম সমস্যাকে তাকে এও বলে আর কি, তুমি তাতে একটা 12 প্লেট ইসিজি করে আমাকে দেখাও, দরকার পড়লে একটা পোর্টেবল চেস্ট এক্সরে, এবং তার ব্লাড সুগার এগুলো সব আমি দেখে যদি স্যাটিসফাইড হই যে না পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে, তারপরে তাকে অবজারভেশন রাখবো, তার ব্লাড পাঠাবো বায়োমার্কার এগুলো করার জন্য। সব কিছু করার পরে যদি দেখি যে পেশেন্টটা মোটামুটি ভালো আছে, তারপর আমার চেষ্টা করি 24 আওয়ার্স অবজারভেশন রাখার জন্য। আর যদি তার সবই ভালো থাকে আর কি, তাহলে পরে তাকে আমরা মোটামুটি ছেড়ে দিই। আচ্ছা, আর যদি আপনারা কনফার্ম হয়ে যান যে হার্টের কোনো সমস্যা থেকে এটি হয়েছে, এরপরে আপনাদের পদক্ষেপ কি থাকে? হার্টের সমস্যা বলতে আমরা হার্ট অ্যাটাক বলি আর কি, চেস্ট ডিসকমফর্টের আমাদের যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা আর কি, যদি কোনো কারণে আমরা দেখি তার ইসিজিতে অ্যাবনর্মালিটি আসছে, আর দেরি না করে তাকে আমরা স্পেসিফিক জায়গায় যেটা আর কি করোনারি কেয়ার ইউনিট আমরা পাঠিয়ে দেবো, এবং সেই সব প্রিকশন নিয়ে আর কি, অক্সিজেন, তার ইকোস্পিরিন, আগে থেকে টেলিফোন করবো, আমার এরকম একটা রুগী যাচ্ছে, রুগীর জন্য বেড টেস্ট সব কিছু রেডি করে লিফটে রেডি রাখো যেন উঠতে পারে আর কি। মানে এভরি সেকেন্ড কাউন্টস, মিনিট ইজ মাসল। তার মানে একটা মুহূর্ত যাচ্ছে, হার্টের মাসলগুলো ড্যামেজ হচ্ছে, আর ওই মাসলগুলো তার শক্তি। সুতরাং মিনিট আমরা কাউন্ট করি সেখানটা। আচ্ছা, তো পরবর্তী পদক্ষেপ যখন আপনারা নিয়ে ফেলেন এবং চিকিৎসা শুরু করে দেন, কি কি ধরনের চিকিৎসা কোন কোন রোগীর ক্ষেত্রে দিতে হয়? এটা রোগীর ওই কন্ডিশনের উপর নির্ভর করে আর কি, যে তার কি কন্ডিশন হয়েছে আর কি। যদি তার মানে হার্ট অ্যাটাক করে ফেলে আর কি, তাহলে তার ওই মুহূর্তে কি কন্ডিশনটা তার আছে, আমরা তার কার্ডিয়াক সাপোর্টগুলোর মধ্যে তো সব কিছু হয়ে যাবে। স্পেসিফিক্যালি মানে এখন যেটা আছে যে আমার হাসপাতালে যদি মানে কার্ডিয়াক ক্যাথ থাকে, তাহলে আমরা সেটা করে অংশ প্রাইমারি পিটিসি যেটা বলে করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে সম্ভব হয় না, রোগীর মানে কন্ডিশনটা ভালো আছে, সব কিছু দিয়ে আমাদের অ্যারেঞ্জমেন্ট নাই, তখন হয়তো আমরা থ্রোম্বোলাইটিক থেরাপিগুলো করি আর কি। করলে পরে কি কারণে হয়েছে সেটি আগে এক্সক্লুড করেন এবং সেই অনুযায়ী চিকিৎসাটা পুরো। কারণটা তো মানে হার্ট অ্যাটাক করেছে, কারণটা তো আমরা তখন বুঝতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, তখন আর কারণটা জেনে আমার লাভ নাই, ওই মুহূর্তে আমার হার্টটাকে আগে তার হার্টের যে রক্তটা সঞ্চালনটাকে এটাকে আগে এস্টাবলিশ করতে হবে আর কি। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চেস্ট ডিসকমফোর্ট, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার কিছু পরামর্শ আমাদের দিলেন এবং সাথে কিছু উপদেশ দিলেন যে এই জাতীয় সমস্যা হলে যাতে একেবারেই দেরি না করে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যাই। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে।
এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে পাওয়ার ইয়োগাতে আমরা দেখব যে কিভাবে ফ্লেক্সিবিলিটি বাড়ানো যায় এবং তার পাশাপাশি কিভাবে পার্টনারশিপে করতে গেলে একজন আরেকজনের উপর যে আমরা বলি যে পার্টনার ইয়োগার বেস হচ্ছে যে ট্রাস্ট, বিশ্বাস করা, যে একজন পার্টনারের সাথে আরেকজন করতে গেলে একজন আরেকজনের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে এবং একজন একজনকে হেল্প করতে হবে যে কিভাবে দুজন দুজনের স্ট্রেংথটাকে কাজে লাগাবে এবং উইকনেসটাকে কাটিয়ে উঠবে। তো এখানে আমাকে হেল্প করবে আমার ছেলে লিও। ওকে লিও, আমরা শুরু করি। ওকে, and yes, so this is for flexibility and up. Okay, so Leo is not that much flexible, এজন্য আমি হেল্প করলাম যে কিভাবে তাকে হেল্প করবো যে আস্তে আস্তে তাকে পাটা ফ্লেক্সিবিলিটিটা বাড়ানোর জন্য। আমরা ধরে আছি এবং সে আমার কাঁধে হাত রেখে তারপর করলো। এখন এখানে এটা হতে পারে সিঙ্গেল হ্যান্ডেড। ওকে, অ্যান্ড ডাউন। যেখানে এই কাজটা কি হচ্ছে যে এখানে শুধুমাত্র ওর ফ্লেক্সিবিলিটিটা বাড়ছে। আমি যেটা করছি যে ওকে আস্থা দিচ্ছি যে আই এম হিয়ার, আমি এখানে আছি এবং আমি ওকে হেল্প করছি। এখন যদি এটা হয় যে আমরা দুজন মিলেই করব তখন ওকে অ্যান্ড ফাইন, দেন ইয়েস হেল্প মি হিয়ার। ওকে অ্যান্ড গুড, ইয়েস ওকে ফাইন। কি হচ্ছে দুজনই দুজনকে ধরে রাখছি এবং দুজন দুজনকে হেল্পও করছি এবং দুজন দুজনের হেল্পও নিচ্ছি। তাতে হচ্ছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকার কারণে ব্যালেন্স অ্যান্ড স্ট্রেংথ প্লাস ট্রাস্ট। ওকে অ্যান্ড ডাউন, ইয়েস। সো এই ব্যায়ামটাতে আমরা কি দেখছি যে তুমি ফ্লেক্সিবিলিটিটা কম, তুমি কি করছো, আমি তোমাকে ফ্লেক্সিবিলিটিটা বাড়াতে হেল্প করছি। আর আমার স্ট্রেংথ কম, এজন্য ও আমাকে ধরে রেখে আমাকে হেল্প করছে যে আমার স্ট্রেংথেনিং করার জন্য। তো পার্টনার ইয়োগার মজা এটাই, আপনারা ট্রাই করবেন যে বাসায় দুজনের যদি বেসিক ফাউন্ডেশনটা থাকে তাহলে দুজন মিলে এভাবে চেষ্টা করতে পারেন। প্রিয় দর্শক, পেঁপে অত্যন্ত উপাদেয় একটি ফল এবং আমাদের সবার অত্যন্ত প্রিয়। পেঁপের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন একজন পুষ্টিবিদের পরামর্শ শুনি। আমাদের এখনকার আয়োজন কি খাবেন, কেন খাবেন। পর্যাপ্ত রসালো ও আঁশ সমৃদ্ধ একটি ফল সবজি হচ্ছে পেঁপে, যা আপনি কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খেতে পারেন। তবে দর্শক, পাকা অবস্থায় ব্লেন্ড করে বাচ্চাকে দেওয়ার চাইতে যদি আপনি টুকরো করে বাচ্চাকে দিয়ে থাকেন, বাচ্চা যদি সেটা চিবিয়ে খায় তাহলে পেঁপের খাদ্য আঁশটা সম্পূর্ণরূপে শরীরে কাজ করবে। পেঁপে একটি লো ক্যালোরি ডায়েট বা লো ক্যালোরি ফ্রুট এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফাইটোনিউট্রিয়েন্ট, মিনারেলস, ভিটামিন খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কখনো কখনো দেখা যায় একটি পেঁপেতে বা নির্দিষ্ট পরিমাণ পেঁপেতে একটি কমলা বা একটি লেবুর চাইতেও বেশি পরিমাণে ভিটামিন সি থেকে থাকে। পেঁপে ভিটামিন এর ভালো উৎস, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ফলিক অ্যাসিড, নায়াসিন, থায়ামিন, রিবোফ্লাভিন, যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়া আছে বিভিন্ন ধরনের মিনারেলস যেমন পটাশিয়াম। পটাশিয়াম শরীরের ফ্লুইড ইমব্যালেন্সকে ব্যালেন্স করে এবং এর পাশাপাশি রক্তের উচ্চ রক্তচাপ বা হার্ট রেট এর কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রাখে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। দর্শক, যাদের কিডনি সমস্যা আছে বা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য একটি নিরাপদ ফল হচ্ছে পেঁপে। নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন পেঁপে ভক্ষণেও কিডনি পেশেন্টরা ভালো থাকবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শুধু চশমা ব্যবহার করে টেরা চোখের রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। তাই যারা এ জাতীয় সমস্যায় ভুগছেন তারা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, খুব সাধারণভাবে বলতে গেলে লেজার রশ্মি, আলোক রশ্মি, যেটা দিয়ে আমরা চামড়ার ডিজায়ার এফেক্ট পাওয়ার জন্য বা যেটা আমরা চাই সেটা পাওয়ার জন্য আনওয়ান্টেড টিস্যুকে নষ্ট করা।
দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।